মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যে যদি আপনি আপনার মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনার জীবন কিভাবে বদলে যেতে পারে? কল্পনা করুন, যদি আপনি আপনার মনকে শান্ত হতে বলেন এবং এটি কোনো অজুহাত ছাড়াই, কোনো চিন্তাভাবনা ছাড়াই শান্ত হয়ে যায়। আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি কি অর্জন করতে পারেন? যদি আপনি বলেন এখন মনোনিবেশ করুন, তাহলে আপনার মন ঘুরে বেড়ানোর পরিবর্তে তাৎক্ষণিকভাবে তীরের মতো তার লক্ষ্যবস্তুতে আঘাত করবে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি কোনো স্বপ্ন নয়, এটি একটি শিল্প। এবং আজ আমরা সেই শিল্পের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। কেন বলা হয় যে যে তার মনকে জয় করে সে সমগ্র বিশ্বকে জয় করে? কেন গৌতম বুদ্ধ বলা হয় যে মনই সব কিছু, তুমি যা ভাবো তাই হও? শাস্ত্রে কেন বারবার বলা হয়েছে যে মনে মানুষ্যনাম কারণাম বন্ধমোক্ষ, অর্থাৎ মনই বন্ধনের কারণ এবং মন নিজেই মুক্তির কারণ? কারণ যুদ্ধ বাইরের জগতের সাথে নয়, বরং নিজের মনের সাথে। এবং যে এই যুদ্ধে জয়ী হয়েছে তার জন্য কোনো জগতই কঠিন থাকে না। এখন ভাবুন, আজ আপনার সাথে কি ঘটে? আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে বসেন এবং আপনার মন হঠাৎ আপনাকে অতীতের লড়াই বা কিছু ভয়, কিছু উদ্বেগ বা এমন কিছুর জন্য অনুশোচনার কথা মনে করিয়ে দেয় যা এখনও ঘটেনি। আপনার মন আপনার বিরুদ্ধে কাজ করে। যখন আপনার মনোযোগ দেওয়ার প্রয়োজন হয় তখন এটি আপনাকে বিভ্রান্ত করে। যখন আপনার শান্ত থাকার প্রয়োজন হয় এটা শব্দ করে। সাহসের প্রয়োজন হলে ভয় পায়। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার নিজের মাথার ভেতরে। আর যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ করো, তাহলে কল্পনা করো কোন পরীক্ষা তোমার জন্য কঠিন হবে, কোন লক্ষ্য অসম্ভব হবে। অনেকেই বলে আমি নিজের মতো অনুভব করি না, আমি বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না, আমার মন অনেক ঘুরে বেড়ায়, আমি যা ভাবি তা করতে পারি না। কিন্তু তুমি কি কখনো জিজ্ঞাসা করেছো কেন? মন কেন ঘুরে বেড়ায়? সাবধানে বুঝো, মন একটা বানরের মতো, ক্রমাগত ডাল থেকে ডালে লাফাতে থাকে। যদি তাকে কোনো দিক নির্দেশনা দেওয়া না হয়, কোনো সম্পদ দেওয়া না হয়, তাহলে সে লাফাতে থাকবে। ঠিক যেমন সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তে তুমি তোমার মোবাইল চেক করো, তারপর ভিডিও, তারপর ইনস্টাগ্রাম, তারপর চিন্তা, তারপর উদ্বেগ, তারপর তুলনা, আর সারা দিন কেটে যায়। এখন প্রশ্ন হলো মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে তাকে আপনার দাস বানাবেন, কিভাবে এর শক্তিকে আপনার ফোকাসে রূপান্তর করবেন। এর উত্তর আধুনিক মনোবিজ্ঞান এবং প্রাচীন ব্রাহ্মণ জ্ঞান উভয়ের মধ্যেই নিহিত। আধুনিক স্নায়ুবিজ্ঞান বলে যে মন আসলে অভ্যাসের একটি জাল। আপনি প্রতিদিন যা ভাবেন তা আপনার মন হয়ে ওঠে। আপনি যে চিন্তাভাবনাগুলি পুনরাবৃত্তি করেন সেগুলি আপনার মস্তিষ্কে গভীরভাবে গেঁথে যায়। আপনার মন সেই পথ ধরে চলতে শুরু করে এবং ধীরে ধীরে সেগুলি আপনার স্বাভাবিক চিন্তাভাবনায় পরিণত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন সকালে প্রথমেই চিন্তা করেন, তাহলে আপনার মন সেই অভ্যেসে অভ্যস্ত হয়ে ওঠে। আপনি যদি নিজেকে অন্যদের সাথে ক্রমাগত তুলনা করেন, তাহলে আপনার মন সেই তুলনার মধ্যে আটকে যায়। এখন কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কিছুটা সময় ব্যয় করেন, যদি আপনি আপনার মনকে থামতে, মনোযোগ দিতে এবং এগিয়ে যেতে বলেন, তাহলে কি আপনার মন ধীরে ধীরে আপনার কথা মানতে শুরু করবে না? গৌতম বুদ্ধ বলেছিলেন যে মনই সব কিছু। যদি আপনি এটি নিয়ন্ত্রণ করেন, তাহলে দুঃখ আপনার কাছ থেকে পালিয়ে যায়। আর আজ স্নায়ুবিজ্ঞান বলে যে আপনার মনোযোগ আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যাতেই মনোযোগ দেন না কেন তাই বৃদ্ধি পায়। অতএব যদি আপনি মনোযোগ চান, তাহলে আপনাকে আপনার মনকে বিক্ষিপ্ত হওয়া থেকে বিরত রাখতে হবে। যদি আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করতে চান, তাহলে আপনাকে আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে। ঠিক যেমন একটি শিশু শুরুতে একগুঁয়ে থাকে, কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করে। মনে রাখবেন, মন একটা যন্ত্র। আপনি প্রভু, নন প্রভু। যতক্ষণ না আপনি প্রভু হন, ততক্ষণ মন আপনাকে শোষণ করতে থাকবে। আজ এই ভিডিওর শুরুতে আমরা বুঝতে পেরেছি যে যদি আপনি মনোযোগ চান, যদি আপনি একাগ্রতা চান, যদি আপনি সফলতা চান, তাহলে প্রথমে আপনার মনকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। এটি কোনো রহস্য বা অসম্ভব কিছু নয়। পদক্ষেপ: তোমাকে শুধু শুরু করতে হবে, প্রতিদিন একটু একটু করে, প্রতি মুহূর্তে একটু বেশি সচেতন হয়ে, এবং তোমার মন, মনোযোগ, চিন্তাভাবনা এবং তোমার জীবন সব কিছুর উপর নিয়ন্ত্রণ অর্জন করে নতুন মোড় নেয়। আর এটাই তো শুরু। পরবর্তী অংশে আমরা তোমার মনকে নিয়ন্ত্রণ করার 5টি আশ্চর্যজনক এবং নিশ্চিত উপায় অন্বেষণ করব, যা তোমাকে দেখাবে কিভাবে তুমি প্রতিদিন এটিকে আয়ত্ত করতে পারো, এটিকে শৃঙ্খলাবদ্ধ করতে পারো এবং তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যেতে পারো। তাই এখানে ভিডিওটি এড়িয়ে যাবেন না, কারণ পরবর্তী অংশটি সত্যিকারের পরিবর্তনের দরজা। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো, যদি মন আমার হয়, তাহলে কেন এটা শোনে না? যখন আমি পড়াশোনা করতে চাই,
তখন কেন এটা আমাকে বারবার আমার ফোনের দিকে টেনে নিয়ে যায়? যখন আমি শিখতে চাই তখন কেন এটা অতীতের ঘটনাগুলি পুনরাবৃত্তি করে? যখন আমি পরিবর্তন করতে চাই তখন কেন এটা আমাকে বারবার বলে, এসো, তুমি এটা করতে পারো না? এটা কি সত্যিই আমার মন, নাকি আমি এর দাস হয়ে গেছি? যে মনকে জয় করে সে পৃথিবীকে জয় করে। এটি কেবল একটি পদ নয়, এটি একটি সতর্কতা। কারণ তুমি যদি তোমার মনকে জয় না করো তাহলে এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে পরাজিত করতে থাকবে। আর যে এই মনকে জয় করতে পারে তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি যা শিখতে চলেছেন তা কেবল জ্ঞান নয়, এটি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। মন একটি বানরের মতো, এটি সর্বদা লাফিয়ে বেড়ায়, কখনো ভবিষ্যতে, কখনো অতীতে, কখনো উদ্বেগে, কখনো বিভ্রান্তিতে, কখনো লোভে, কখনো ভয়ে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই বানরকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন? আজ আমরা ক্লান্ত হয়ে দৌড়াচ্ছি, আমরা সংগ্রাম করছি, ভেঙে পড়ছি, কিন্তু আমরা জিতছি না। কেন? কারণ আমরা নিজেদের সাথে আমাদের সবচেয়ে বড় যুদ্ধে হেরে যাচ্ছি। যখন তুমি বলো, আমি ভোর 5টায় ঘুম থেকে উঠব, তখন তোমার মন বলে, আরও কিছুক্ষণ ঘুমাও, তুমি ক্লান্ত। আর যখন তুমি বলো, এখন আমি আমার পড়াশোনা বা কাজে মনোযোগ দেব, তখন তোমার মন বলে, প্রথমে ইনস্টাগ্রামটি একটু দেখো, তারপর আমরা শুরু করব। আর যখন তুমি বলো, এখন আমি আমার জীবনে পরিবর্তন আনতে যাচ্ছি, তখন একই মন বলে, তুমি বিশেষ নও, সবাই একইভাবে চলতে থাকে, তুমি এত সিরিয়াস কেন? এটাই আসল বাধা, মন। গৌতম বুদ্ধ বলেছিলেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। এখন থামো এবং চিন্তা করো। যদি তুমি তোমার মনের কর্তা হয়ে যাও, যদি তুমি সিদ্ধান্ত নিতে পারো কখন চিন্তা করতে হবে, কখন চিন্তা করতে হবে না, কখন ধ্যান করতে হবে, কখন শান্ত থাকতে হবে, তাহলে কি তুমি একটি নতুন জীবন তৈরি করতে পারবে না? এখন বিজ্ঞানীরাও একই কথা বলেন, প্রতিদিন প্রায় 60,000 চিন্তা আমাদের মনে আসে, যার 90% হল গতকালের চিন্তাভাবনা। অর্থাৎ আমরা প্রতিদিন একই পুরনো ধরনগুলি পুনরাবৃত্তি করছি। তবুও আমরা আশা করি যে নতুন কিছু ঘটবে, কিন্তু নতুনত্ব তখনই ঘটবে যখন মন নতুন হবে, এবং মন তখনই নতুন হয়ে উঠবে যখন এটি আপনার অনুসারী হবে, আপনার প্রভু নয়। যখন একটি শিশু প্রথমবারের মতো সাইকেল চালায়, তখন তার মন তাকে ভয় দেখায়, বলে যে সে পড়ে যাবে এবং আঘাত পাবে। কিন্তু যখন সে তার ভয়ের ঊর্ধ্বে উঠে অনুশীলন করে, তখন সাইকেল চলতে শুরু করে এবং আত্মবিশ্বাসও জন্মায়। মনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধ্যানে, মনোযোগ দেওয়ার ক্ষেত্রে, মোবাইল থেকে দূরে থাকার ক্ষেত্রে, অলসতা ত্যাগ করার ক্ষেত্রে ভয় থাকে। কিন্তু যখন আপনি একবার এই মনের মুখোমুখি হন, তুমি ব্যাখ্যা দিয়ে জয়লাভ শুরু করো, কাজে নয়, তারপর তোমার এই মন, এটি আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। আপনার মনকে নিয়ন্ত্রণ করা সহজ না, কিন্তু এটা অসম্ভব নয়। শুধু দরকার একটা জিনিস, মননশীলতার অনুশীলন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তাই ভাবছি যা আমার ভাবা উচিত? আমি কি তাই করছি যা আমার পড়া উচিত? আমার মন কি আমার উপর নিয়ন্ত্রণ করছে, নাকি আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখছি? তুমি যখনই অলস চিন্তায় ডুবে যাও, তখনই তুমি নিজেকে এটা ধরে রাখো। মন যখনই ঘুরে বাড়াবে, মনে করিয়ে দাও, এখন আমি তোমার প্রভু। এই শুরুটা কঠিন মনে হবে, কিন্তু এই শুরুটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে বিশ্বের সবচেয়ে সফল, সবচেয়ে শান্তিপ্রিয় এবং সবচেয়ে সচেতন মানুষ পৌঁছায়। মনের শক্তি কোনো কল্পনা নয়, এটি বাস্তব বিজ্ঞান, এটি ঐশ্বরিক জ্ঞান। এবং হাজার হাজার বছর আগে শিব যে ধ্যান, একাগ্রতা এবং আত্মনিয়ন্ত্রণের কথা বলেছিলেন, তা আজকের স্নায়ুবিজ্ঞান দ্বারা মাইন্ডফুলনেস, নিউরোপ্লাস্টিসিটি এবং মস্তিষ্ক পুনর্নির্মাণের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। অর্থ স্পষ্ট, তোমার মনকে জয় করো, তাহলে তুমি সবকিছু জয় করবে। তোমার জন্য সবকিছু সম্ভব হয়ে ওঠে, কারণ যখন মন শান্ত থাকে তখন মনোযোগ আরও গভীর হয়। গভীর মনোযোগ পূর্ণতার দিকে নিয়ে যায়, আর যখন পূর্ণতা আসে তখন সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আসে। আজকের প্রশ্ন হলো, তুমি কি তোমার মনকে জয় করতে প্রস্তুত, নাকি তুমি সব সময়ের মতো একই অজুহাত, বিভ্রান্ত এবং অস্থির মনের দ্বারা টেনে নিয়ে যেতে থাকবে? তুমি কি জানো যে তোমার জীবনের সবচেয়ে বড় জয় এবং সবচেয়ে বড় পরাজয় বাইরে নয়, বরং তোমার নিজের মনের মধ্যেই নির্ধারিত হয়? তুমি সকালে ঘুম থেকে উঠে ভাবো, আজ আমার অনেক কাজ আছে, আজ আমাকে পড়াশোনা শুরু করতে হবে, আজ আমাকে মনোযোগ দিতে হবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তোমার মন
তোমার মোবাইল ফোনের দিকে ঘুরে বেড়ায়, পুরনো স্মৃতিতে জড়িয়ে পড়ে অথবা অযথা চিন্তা করতে শুরু করে। আর এটাই আসল যুদ্ধ। বাইরের জগতের সাথে লড়াই করা সহজ, কিন্তু যে নিজের মনকে জয় করতে পারে না, সে এই পৃথিবীতে মহান কিছু অর্জন করতে পারে না। মন হলো একটি ঘোড়া, যা নিয়ন্ত্রণ করলে তোমাকে রাজা করে তোলে, এবং যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তা তোমাকে সারা জীবন ধরে টেনে নিয়ে যায়, কোনো গন্তব্য ছাড়াই, কোনো দিক নির্দেশনা ছাড়াই। গৌতম বুদ্ধ বলেছিলেন যে ব্যক্তি তার মনকে জয় করে সেই প্রকৃত বিজয়ী। কারণ মনকে নিয়ন্ত্রণ না করলে কোনো লক্ষ্য, কোনো স্বপ্নই অর্জন করা সম্ভব নয়। মন বলে যে আগামীকাল এটি করবে, মন বলে যে এই কাজটি খুব কঠিন, মন বলে যে এত কঠোর পরিশ্রমের অর্থ কি। আর আমরা সেই মনের পরামর্শের ফাঁদে পড়ি, কারণ আমাদের শেখানো হয়নি যে এটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আজকের ভিডিওটি কেবল মনকে নিয়ন্ত্রণ করার বিষয় নয়। আজ আমরা প্রথম পদ্ধতিটি শিখব, যার মাধ্যমে ঋষি, সন্ন্যাসী, যোগী, এমনকি আজকের মহান নেতারা হাজার হাজার বছর ধরে তাদের মনকে শক্তিশালী করে আসছেন। প্রথম পদ্ধতি হল ব্রহ্ম মুহূর্তের সময় জেগে ওঠা। এটি মনকে আয়ত্ত করার সময়। এখন আপনি হয়তো বলবেন, আমি এটির কথা শুনেছি, কিন্তু এর সাথে মনের কি সম্পর্ক? তাহলে আসুন এটি গভীরভাবে বুঝতে পারি। ব্রহ্ম মুহূর্ত মানে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত সময়। এটি এমন একটি সময় যখন সমগ্র পরিবেশ বিশুদ্ধ, শান্ত এবং শক্তিতে পূর্ণ থাকে। এই সময় শরীর স্নায়বিক এবং হরমোনগতভাবেও একটি বিশেষ অবস্থায় থাকে। বৈজ্ঞানিকভাবে এই সময়ে মেলাটোনিন হরমোন তার সর্বোচ্চ স্তরে থাকে, যা কেবল গভীর ঘুমকেই উৎসাহিত করে না, বরং মনকে স্পষ্টতা এবং একাগ্রতা প্রদান করে। অন্য কথায়, এটি হলো সেই সোনালী সময় যখন আমাদের মন সবচেয়ে গ্রহণযোগ্য, শান্ত এবং শেখার জন্য প্রস্তুত থাকে। আপনি যখন এই সময় ঘুম থেকে ওঠেন এবং যে কোনো শব্দ থেকে দূরে একা বসে থাকেন, তখন আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন যে আপনার মন আর আগের মতো ঘুরে বেড়ায় না। একাগ্রতা সহজ হয়ে ওঠে। পড়াশোনার সময় শব্দগুলি আরও সহজে বোঝা যায়, এবং যদি আপনি একটি লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে আপনার মন আপনাকে বাধা দেয় না, বরং একটি সমর্থন হয়ে ওঠে। এখন কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন সকালে এমন সময়ে আপনার দিন শুরু করেন যখন মহাবিশ্ব সবচেয়ে শান্ত থাকে, যখন আপনার চেতনা সবচেয়ে বিশুদ্ধ থাকে এবং আপনার মন সবচেয়ে কম বিচলিত হয়। ক্রিয়াশিল্প, আপনি কি ধীরে ধীরে আপনার মনকে নিয়ন্ত্রণে আনবেন না? আজকের পৃথিবীতে যখন মানুষ তাদের মনোযোগ উন্নত করার জন্য বিভিন্ন ওষুধ, অ্যাপ এবং কোচিংয়ের আশ্রয় নেয়, তখন হাজার হাজার বছর আগে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলি একটি সহজ এবং সুনির্দিষ্ট সমাধান প্রদান করেছিল। ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন এবং আপনার মনের মালিক হয়ে উঠুন। এবং এটি কেবল ভারতের বেদ এবং উপনিষদের শিক্ষা নয়, এমনকি আধুনিক মনোবিজ্ঞানও পরামর্শ দেয় যে ভোরে ঘুম থেকে ওঠা ব্যক্তিদের ইচ্ছাশক্তি বেশি থাকে। ব্রহ্মজ্ঞান অনুসারে এটি আত্মা এবং পরমেশ্বরের নিকটবর্তী হওয়ার সময়, কারণ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মন সবচেয়ে পবিত্র। গতকালের অপবিত্রতা, আজকের ভয় বা ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্ত। এটি নতুন চিন্তার বীজ বপন করার সময়, এবং এই বীজ থেকে আপনার চরিত্র, আপনার ভাগ্য এবং আপনার জীবন ধীরে ধীরে রূপ নেয়। গৌতম বুদ্ধ তার শিষ্যদের এই সময় ধ্যান করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সকালের নীরবতায় আত্মার কণ্ঠস্বর শোনা যায়, এবং এই সময় আপনি আপনার মনকে তার আসল আকারে উপলব্ধি করতে পারেন। দিনের আকাঙ্ক্ষা, বিক্ষেপ এবং সোশ্যাল মিডিয়ার কোলাহল যে আকারে এটি তৈরি করেছে তা নয়। কল্পনা করুন, যখন আপনি এই ছোট্ট অনুশীলনটি শুরু করেন, তখন আপনি কেবল আপনার মনকে জয় করেন না, বরং আপনার জীবনের দিকও পরিবর্তন করেন। আপনার মন আরও তীক্ষ্ণ হয়ে ওঠে, আপনার মনোযোগ আরও গভীর হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের ওপর গর্ব বোধ করেন, কারণ আপনি যাকে সবচেয়ে অশান্ত জিনিস বলে মনে করেছিলেন তা জয় করছেন, আপনার নিজের মন। তাই যদি তুমি সত্যিই চাও তোমার মন তোমার দাস হোক, যদি তুমি তোমার মনকে বিক্ষেপ থেকে মুক্ত রাখতে চাও এবং মনোযোগের শীর্ষে পৌঁছতে চাও, তাহলে এখান থেকে শুরু করো, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে। মনে রেখো,
সকালের বিজয়ী পুরো দিনকে শাসন করে এবং যে সকালে মনকে জয় করে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়লাভ করতে পারে। এখন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কেন মন এবং তার প্রথম পদ্ধতিকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি কেবল শুরু। মনের দাসত্ব থেকে মুক্তির পথে আরও অনেক পদ্ধতি রয়েছে যা ধীরে ধীরে তোমাকে এমন একজন যোদ্ধায় রূপান্তরিত করবে যার মন তার প্রভু নয়, তার দাস হয়ে উঠবে। তাই এখন পরবর্তী পদ্ধতির জন্য প্রস্তুত হও, যা এই যাত্রাকে আরও গভীরতা, শক্তি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি হল প্রাণশক্তি সাধনা। তুমি কি কখনো লক্ষ্য করেছ কিভাবে তুমি তোমার নিঃশ্বাসের মাধ্যমে তোমার মনকে নিয়ন্ত্রণ করো? যখন তুমি রেগে যাও তখন তোমার নিঃশ্বাস দ্রুততর হয়, যখন তুমি ভয় পাও তখন তোমার নিঃশ্বাস অগভীর এবং অস্থির হয়ে ওঠে, এবং যখন তুমি শান্ত থাকো তখন তোমার নিঃশ্বাস গভীরতর হয়। খুব সহজেই এর সহজ অর্থ হল আমাদের শ্বাস এবং মন গভীরভাবে জড়িত। এই কারণেই যদি কেউ তার শ্বাসের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে তাহলে সে তার মনের ওপরও নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। এটি মনকে জয় করার দ্বিতীয় পদ্ধতি, প্রাণশক্তি সাধনা। আজকের ব্যস্ত এবং ব্যস্ত পৃথিবীতে আমাদের মন ক্রমাগত বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। প্রায়শই আমরা হয়তো কাজ করছি কিন্তু আমাদের মন অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। এমনকি কারোর সাথে কথা বলার সময়ও আমাদের মন অতীতের ঘটনাগুলিতে আটকে থাকে অথবা ভবিষ্যতের উদ্বেগে ডুবে থাকে। এই পরিস্থিতিতে আমরা কিভাবে মনোযোগ বজায় রাখতে পারি? মন নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? এর উত্তর আমাদের শ্বাস-প্রশ্বাস এবং অনুলোম-বিলোম প্রাণায়াম নামক একটি নির্দিষ্ট অনুশীলনের মধ্যে নিহিত। প্রতিদিন সকালে মাত্র 10 মিনিট এই অনুশীলন আপনার পুরো দিনটিকে বদলে দিতে পারে। আপনি আপনার দিনটি একটি শান্ত, স্থির এবং মনোযোগী মন দিয়ে শুরু করেন, এবং যখন শুরুটি এত শক্তিশালী হয় তখন সারা দিনের প্রতিটি কাজ সহজ, স্পষ্ট এবং কার্যকর হয়ে ওঠে। এটি কেবল একটি কল্পনা নয়, বরং হাজার বছর প্রাচীন ব্রহ্মজ্ঞান যা আজও কার্যকর। গৌতম বুদ্ধ বলেছিলেন যে একজন দক্ষ সারথি যেমন ঘোড়ার লাগাম ধরে রাখেন, তেমনি একজন জ্ঞানী ব্যক্তি তার নিঃশ্বাসের ওপর মনোযোগ দিয়ে তার মনকে নিয়ন্ত্রণ করেন। অন্য কথায়, যারা তাদের নিঃশ্বাসের ওপর মনোযোগ দেয় কেবল তারাই তাদের বিচরণশীল মনকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এটি অনুলোম-বিলোমের অনুশীলন। এই অনুশীলন কেবল শ্বাস-প্রশ্বাসের অনুশীলন নয়, এটি একটি ধ্যান, এটি একটি অভ্যন্তরীণ যুদ্ধ। আপনি আপনার ভেতরের শব্দকে শান্ত করার শিল্প শেখেন। আপনি আপনার মনের সেই কোণে পৌঁছান যেখানে চিন্তার অশান্তি থেমে যায়, এবং যখন চিন্তা শান্ত হয় চেতনা স্পষ্ট হয়ে ওঠে, এবং এই স্পষ্টতা আপনাকে মনোনিবেশ করার শক্তি দেয়। আজকাল আমরা প্রায়শই বলি, আমার মন খুব বিক্ষিপ্ত, আমি পড়াশোনায় মনোনিবেশ করতে পারি না, কাজ করার সময় আমার মনোযোগ ঘুরে বেড়ায়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি কেন আমরা আমাদের মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করার জন্য আমাদের শ্বাসকে ব্যবহার করি না? আমরা কি পরীক্ষার আগে যখন বাচ্চারা নার্ভাস হয়ে যায় তখন শিক্ষকরা তাদের গভীর শ্বাস নিতে বলেন? যখন কেউ চাপে থাকে তখন তাদের ধীরে ধীরে শ্বাস নিতে বলা হয়। কিন্তু আমরা কি কখনো এই পরামর্শটিকে গুরুত্ব সহকারে নিই? সত্য হলো, আমাদের অনেকেই কেবল বেঁচে থাকার জন্য শ্বাস নিই, জীবনের মান উন্নত করার জন্য নয়। অন্যদিকে অনুলোম-বিলোমের মতো ধ্যান আমাদের শেখায় কিভাবে আমাদের শ্বাস নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে এর গভীরতা অনুভব করতে হয়, এবং প্রতিটি শ্বাসের সাথে কিভাবে আমাদের মনকে আরও শান্ত এবং স্থিতিশীল করতে হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা গভীর, ছন্দবদ্ধ শ্বাস নিই তখন আমাদের প্যারাস্থেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, যা শরীরকে শিথিলতা, মানসিক স্পষ্টতা এবং ভারসাম্যের অবস্থায় নিয়ে আসে। এর অর্থ হল, মন কেবল শান্ত হয় না, বরং বাধ্যও হয়, এবং যখন মন বাধ্য হয় তখন এটি আমাদের বাধ্য হয়। কেবলমাত্র তখনই আমরা এটিকে কেন্দ্রীভূত করতে পারি, কেবলমাত্র তখনই আমরা এটিকে মনোযোগে রূপান্তরিত করতে পারি। সকালে যখন বায়ুমণ্ডল শান্ত থাকে, সূর্যের প্রথম রশ্মি পৃথিবী স্পর্শ করে এবং প্রকৃতি জাগ্রত হয়, তখন এই 10 মিনিটের অনুশীলন আমাদের সমগ্র জীবনকে দিক নির্দেশনা দিতে পারে। কেবল আপনার শ্বাসের ওপর মনোনিবেশ করুন। যদি চিন্তাভাবনা জাগে তবে সেগুলিকে ছেড়ে দিন। কেবল আপনার শ্বাসের প্রবাহ অনুভব করুন। ধীরে ধীরে আপনার মন যা চায় না তা নয়, আপনি যা চান তা করতে শুরু করবে। এটিই প্রাণশক্তি সাধনার মহিমা। এটি কেবল একটি যোগ অনুশীলন নয়, এটি একটি মানসিক শৃঙ্খলা। যখন শ্বাস নিয়ন্ত্রিত হয়, মনও নিয়ন্ত্রিত হয়, এবং যখন মন নিয়ন্ত্রিত হয় তখন জীবন তার সঠিক পথে চলতে শুরু করে। তাই
যদি তুমি তোমার জীবনে মনোযোগ বৃদ্ধি করতে চাও, বিক্ষেপ দূর করতে চাও এবং তোমার মনকে তোমার বন্ধু করতে চাও, তাহলে প্রতিদিন সকালে 10 মিনিট অনুলোম বিলোম ধ্যানকে তোমার জীবনের অংশ করে নাও। এর প্রভাব শীঘ্রই বা পরে দৃশ্যমান হবে। কিন্তু যদি তুমি এটি নিয়মিত অনুশীলন করো, তাহলে এই অনুশীলন একটি অভ্যন্তরীণ বিপ্লবে পরিণত হতে পারে। মনে রেখো, প্রাণশক্তির উপর আধিপত্য মানে মনের উপর আধিপত্য, এবং যে ব্যক্তি তাদের মনকে আয়ত্ত করেছে তার কাছে কোনো লক্ষ্যই অসম্ভব বলে মনে হয় না। এখন প্রশ্ন জাগে, কেবল শ্বাস-প্রশ্বাসের বাইরেও আরও অনেক পদ্ধতি আছে যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে এবং আমাদের মনোযোগকে তীক্ষ্ণ করতে পারে। এবং পরবর্তী পদ্ধতিটি আমরা শিখতে যাচ্ছি, তা হলো তৃতীয় পদ্ধতি, চিন্তাবিঘ্ন পদ্ধতি। চিন্তার মাঝখানে চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করা। তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি গুরুত্বপূর্ণ কিছু করছো, কিন্তু হঠাৎ করেই একটি পুরানো চিন্তা, একটি ভয়, একটি অকেজো চিন্তা অথবা অন্য কিছু মনে আসে যা তোমার সম্পূর্ণ মনোযোগকে বিভ্রান্ত করে এবং তারপর তুমি তাতে জড়িয়ে যাও? সেই চিন্তা আসে, তোমাকে ধরে ফেলে এবং তোমাকে টেনে নিয়ে যায়। তুমি বুঝতে পারো যে এটা ভাবার কোনো মানে নেই, কিন্তু তোমার মন তা প্রত্যাখ্যান করে। এটা কেবল টানাটানিতেই থাকে আর আমরা নিজেদের উপর হাল ছেড়ে দিই। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যিই আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারি না? আমরা কি সবসময় আমাদের মনের দাস থাকব? উত্তর হলো না। মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, আর এর জন্য একটি খুব কার্যকরী পদ্ধতি হলো চিন্তাবিঘ্ন পদ্ধতি। এই পদ্ধতি আপনাকে শেখায় যে আপনার মনে যে কোনো অবাঞ্ছিত, নতিবাচক বা অকেজো চিন্তাভাবনা প্রবেশ করতে বাধা দিতে। এটি একটি মানসিক বিরতি, আপনার নিজের মধ্যে একটা অ্যালার্ম সেট করে। কোনো বিভ্রান্তিকর চিন্তা আসার সাথে সাথে আপনি অবিলম্বে নিজেকে থামুন বা কাটুন বলুন এবং তাৎক্ষণিকভাবে আপনার শরীরকে কোনো কার্যকরী কার্যকলাপে নিযুক্ত করুন। এই ক্রিয়াটি যে কোনো হতে পারে। উঠুন, জল পান করুন, হাঁটতে যান, একটি বই খুলুন অথবা আপনার চোখ বন্ধ করে আপনার গভীর শ্বাস নিন। এটি আপনাকে চিন্তার কবল থেকে মুক্ত করে। এখন আপনি হয়তো ভাবছেন যে কেবল থামুন বললেই কি চিন্তাভাবনা বন্ধ হয়ে যায়? তাহলে উত্তর হলো, যদি আপনি এটি বারবার করেন তাহলে মন এতে অভ্যস্ত হয়ে যায়। প্রথমে কিছু প্রচেষ্টা লাগে, কিন্তু ধীরে ধীরে মন শিখে যায় কোন চিন্তাভাবনা ধরে রাখতে হবে এবং কোনটি ছেড়ে দিতে হবে। মন আপনি বারবার যা আদেশ করেন তা করে। ঠিক যেমন একটি ঘোড়া বারবার একই দিকে টেনে নিয়ে যায়, কিছুক্ষণ পর সে স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে চলতে শুরু করে। একইভাবে যখন তুমি বারবার তোমার মনকে থামতে, কাটতে এবং মনোযোগ দিতে আদেশ করো, তখন এটি মেনে চলতে শুরু করে। প্রাথমিকভাবে এই প্রক্রিয়াটি কিছুটা নাটকীয় মনে হতে পারে, কিন্তু যখন এই অভ্যাসটি অভ্যাসে পরিণত হয় তখন অলৌকিক ঘটনা ঘটে। আসুন একটি প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করি। ধরো তুমি এমন একজনের কথা ভাবছো যে তোমাকে বিরক্ত করে। সেই ব্যক্তি, তার কথা, তার মিথ্যা, তার বিশ্বাসঘাতকতা, এগুলি সবই তোমাকে বিরক্ত করে। এখন তুমি জানো যে এই চিন্তা কোনো সমাধান দেবে না, এটি কেবল বিরক্ত করবে, ক্লান্ত করবে এবং তোমার মূল্যবান সময় নষ্ট করবে। তবুও তোমার মন এখনও সেখানে ঘুরে বেড়ায়। এখন এই মুহূর্তে তোমার এই চিন্তা বিঘ্ন পদ্ধতিটি ব্যবহার করা উচিত। যখনই কোনো চিন্তা মাথায় আসবে, তখনই থামুন বলুন এবং তাৎক্ষণিকভাবে নিজেকে কিছুতে নিযুক্ত করুন। টেবিল পরিষ্কার করুন, একটি রসিকতা পড়ুন, আপনার হাত পা প্রসারিত করুন, যে কোনো কিছু, কিন্তু সেই চিন্তা অনুসরণ করবেন না। এই অনুশীলন ধীরে ধীরে তোমার মানসিক পেশিগুলিকে শক্তিশালী করে। এখন তুমি বলবে, মন নিজে নিজেই চলে, আমরা এটিকে ডাকি না। ঠিক, কিন্তু বুদ্ধ বলেছেন যে যে মনকে জয় করে সে বিশ্বকে জয় করতে পারে। আর মনকে জয় করার শুরু এখান থেকেই। চিন্তাকে চিনুন, থামান এবং আপনার মনোযোগ অন্যত্র সরিয়ে নিন। বিজ্ঞানও এটি নিশ্চিত করে। স্নায়ুবিজ্ঞান বলে যে আপনি যখন বারবার কোনো চিন্তা ভাবনা নিয়ে ভাবেন, তখন আপনার মস্তিষ্কে সেই চিন্তার জন্য একটি স্নায়বিক পথ তৈরি হয়, এবং যখন আপনি সেই পথটি ভাঙার চেষ্টা করেন, অর্থাৎ চিন্তার মাঝখানে এটি কেটে ফেলেন, তখন এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এটি একটি ঘাসের পথের মতো, যা দীর্ঘ সময়ের জন্য অক্ষত রেখে দিলে আবার সবুজ হয়ে যায় এবং পথটি অদৃশ্য হয়ে যায়। তাই পরের বার যখন দুঃখ, ভয়, অনুশোচনা, তুলনা বা ঈর্ষার কোনো পুরনো চিন্তা আপনার মনে আসে, তখন এটি বন্ধ করুন। আপনি এর দাস নন। আপনি বলতে পারেন, এখনই নয়, যথেষ্ট, কেটে ফেলুন। এবং যখন আপনি এটি বারবার করেন, তখন আপনার মধ্যে একটি শক্তি জাগ্রত হবে। প্রতিটি মহান সাধকের যে শক্তি রয়েছে, সেই শক্তি যা অর্জুনকে তার লক্ষ্যে মনোনিবেশিত করেছিল, সেই শক্তি যা বুদ্ধকে বোধিবৃক্ষের নিচে বিভ্রান্ত হতে বাধা দিয়েছিল। তাই মনে রাখবেন, প্রতিবার আপনি যখন কোনো চিন্তাভাবনাকে বাধা দেন,
তখন আপনি আপনার মনকে কোন দিকে যেতে শেখাচ্ছেন। আর এটি হলো প্রকৃত মনোযোগ, বারবার আপনার মনোযোগ সঠিক দিকে পরিচালিত করা। এবং পরিশেষে এই চিন্তা বিচ্ছেদ পদ্ধতি আপনার জীবনে আপনার সত্যিকারের প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে। শুধু একটি অনুশীলন, থামুন এবং আপনার মন শুনতে শুরু করবে। এখন কল্পনা করুন, যদি আপনি এইভাবে দিনে 10 বারও আপনার নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করেন, তাহলে আপনি 10 বার আপনার মনোযোগ সংরক্ষণ করেছেন। এই ছোট ছোট মুহূর্তগুলি একটি বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। এটাই সেই পরিবর্তন যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে। এখন যেহেতু আপনার মন মেনে নিতে শুরু করেছে যে এটি আপনার আদেশে কাজ করে, পরবর্তী পদ্ধতিতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের মনের স্মৃতিশক্তি উন্নত করতে পারি এবং আমাদের মনোযোগকে একটি নতুন স্তরে উন্নীত করতে পারি। চতুর্থ পদ্ধতি হল সচেতনতা শূন্যতা ধ্যান, মনকে শূন্যতার কোলে নিয়ে আসা। আপনি কি কখনো আপনার মনের কণ্ঠস্বর গভীরভাবে শুনেছেন? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা সারা দিন নিজেদের সাথে কতটা কথা বলি? কখনো ভয়, কখনো উদ্বেগ, কখনো নিরাপত্তাহীনতা, কখনো অনুশোচনা, এবং কখনো কখনো এই জিনিসগুলি এত জোরে হয় যে আমরা নিজেদের মধ্যে থাকা শব্দকে ডুবিয়ে দিতে পারি। তুমি এটা অনুভব করতে শুরু করো, 1 মিনিট অপেক্ষা করো। তুমি কি জানো যে চিন্তার এই ক্রমাগত ঝড়ই মনোযোগ হারানো, ক্লান্তি এবং আমাদের স্থির হয়ে বসে থাকতে বাধা দেওয়া অভ্যন্তরীণ অস্থিরতার আসল কারণ? আজ আমরা এমন একটি পদ্ধতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা এই ঝড়কে শান্ত করতে পারে, নীরবতাই শব্দকে দূর করে। এটি হলো সচেতনতা শূন্যতা ধ্যান, যার অর্থ আপনার চিন্তা ভাবনা থেকে দূরত্ব তৈরি করা, তাদের থামানো নয়, কেবল তাদের ছেড়ে দেওয়া। মনকে এমন একটি অবস্থায় নিয়ে আসা যেখানে কোনো শব্দ নেই, কোনো কল্পনা নেই, কোনো পরিকল্পনা নেই, কেবল অর্থ রয়েছে। কি করবেন? খুব বেশি কিছু নয়, দিনে মাত্র 15 মিনিট তোমাকে নিজেকে উৎসর্গ করতে হবে। কোনো ব্যয়বহুল কোর্স নেই, কোনো গুরুকুল নেই, কোনো মন্ত্র নেই। শুধু একটি শান্ত কোণ বেছে নিন, বসুন। এটা নাও আর সব ছেড়ে দাও। চিন্তা ভাবনা থামানোর চেষ্টা করো না, কারণ যত বেশি থামাবে তত বেশি জেদি হয়ে উঠবে। শুধু ওদের আসতে দাও আর তারপর ছেড়ে দাও। ঠিক যেমন মেঘ আসে আর কোনো প্রচেষ্টা ছাড়াই চলে যায়। তুমি যখন এটা করতে শুরু করবে তখন তোমার দুটি অভিজ্ঞতা হবে। প্রথমত, মন খুব কোলাহলপূর্ণ হবে, মনে হবে যেন এটা আরও বেশি দৌড়াচ্ছে। কিন্তু অপেক্ষা করো, এটা একটা লক্ষণ যে এটা খালি হয়ে যাচ্ছে। দ্বিতীয় অভিজ্ঞতা আসবে, একদিন হঠাৎ সব কিছু শান্ত হয়ে যাবে। তুমি অনুভব করবে তোমার চিন্তাভাবনা কমে যাচ্ছে এবং তোমার মনে গভীর স্বচ্ছতা নেমে আসছে। তোমার মনকে শূন্যতার মধ্যে আনার এই অভ্যাস ধীরে ধীরে তোমার ভেতরে গভীরতর হয়, এবং যখন তুমি শূন্যতা অনুভব করো তখন তোমার বুদ্ধি তীক্ষ্ণ হয়, তোমার শরীর শান্ত হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার মনোযোগ তীক্ষ্ণ হয়। তুমি যখন কোনো কাজ করো তখন তোমার মন আর ঘুরে বেড়ায় না, বরং পূর্ণ সচেতনতা এবং শক্তির সাথে এটি একটি বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। এখন তুমি হয়তো ভাবছো তোমার মনকে শান্ত করা কি এত সহজ? না, এটা সহজ নয়, এটা অসম্ভব নয়, এটাই অনুশীলন। আজকের মনোবিজ্ঞান জগৎ যাকে মননশীল নীরবতা বলে এবং গৌতম বুদ্ধ হাজার হাজার বছর আগে নির্বাণের প্রথম ধাপ বলে অভিহিত করেছিলেন। বুদ্ধ বলেছিলেন যে প্রকৃত শান্তি এবং শক্তি সেখানেই নিহিত যেখানে কোনো চিন্তা নেই। অন্য কথায়, আমরা চিন্তার ভিড়ে শক্তি হারিয়ে ফেলি, কিন্তু যখন আমরা চিন্তাকে অতিক্রম করি, যখন মন সম্পূর্ণ নীরব হয়ে যায়, তখন সেই নীরবতা আমাদের শক্তিতে পরিণত হয়। আধুনিক স্নায়ুবিজ্ঞান আরও প্রমাণ করেছে যে যখন মনকে শূন্যতায় নিয়ে আসা হয় তখন মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক শান্ত হয়ে যায়। এই অংশটি আমাদের অপ্রয়োজনীয় চিন্তাভাবনা, অনুশোচনা, উদ্বেগ এবং কল্পনায় আটকে রাখে। যখন এটি শান্ত থাকে তখন মস্তিষ্কের স্পষ্টতা, সিদ্ধান্ত গ্রহণ এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই কারণেই সচেতনতা শূন্যতা এবং ধ্যান ধর্ম নয়, আচার অনুষ্ঠান নয়, এগুলি বেঁচে থাকার একটি প্রকৃত শিল্প। যখন মন ভেতর থেকে শান্ত থাকে তখনই আমরা বাইরের জগৎকে আরও ভালোভাবে দেখতে পারি। তখন মানুষ বা পরিস্থিতি আমাদের বিরক্ত করে না, কারণ আমাদের কেন্দ্র আমাদের মধ্যেই স্থির, স্পষ্ট এবং শক্তিশালী। এই পদ্ধতির সবচেয়ে বড় গুণ হল এটি আপনাকে আপনার ভেতরের গভীরতম শক্তির সাথে সংযুক্ত করে। এটি আপনাকে বারবার নিজের ভেতরে ফিরে আসতে শেখায়, এবং যখন আপনি ভেতরে ফিরে আসেন তখন বাইরের জগতে আপনার উপস্থিতি পরিবর্তিত হয়। আপনি কম কথা বলেন, কিন্তু আপনার কথা গভীর হয়।
আপনি কম প্রতিক্রিয়া দেখান, কিন্তু আপনার প্রভাব গভীর হয়। তাই পরের বার যখন আপনার মন খুব ক্লান্ত, খুব অস্থির থাকে এবং যখন আপনি মনে করেন যে কিছুই অর্থহীন, তাহলে কিছুই করবেন না, শুধু বসে থাকুন এবং সেই শূন্যতার কাছে নিজেকে সমর্পণ করুন। দেখুন কিভাবে সব কিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, যেন সূর্য কুয়াশার মধ্য দিয়ে উকি দিচ্ছে। মনে রাখবেন, মনকে জয় করার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন হয় না, কেবল নীরবতা প্রয়োজন। এবং এখন যেহেতু আপনি সচেতন শূন্যতার গুরুত্ব বুঝতে পেরেছেন, পরবর্তী পদ্ধতিতে আমরা শিখব কিভাবে মনকে উজ্জীবিত করা যায়, ক্লান্তি থেকে মুক্ত করা যায় এবং এমন একটি অবস্থা তৈরি করা যায় যেখানে মন স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যের প্রতি মনোনিবেশ করে। এখন আমরা পঞ্চম পদ্ধতিতে এগিয়ে যাই। অনেকেই এই প্রশ্নটি জিজ্ঞাসা করে, আমি কিছু করতে চাই, আমি কিছু শিখতে চাই, আমি মহান কিছু হতে চাই, কিন্তু আমার মন সহযোগিতা অস্বীকার করে। আপনি কি কখনো এইভাবে অনুভব করেছেন? সকালে অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু আমার মন বলে আমি আরও 5 মিনিট ঘুমাবো। আমি পড়ার জন্য একটা বই তুলে নেই, কিন্তু আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসে, আর আমার মন বলে আমাকে একবার দেখে নিতে দাও, তারপর পড়তে দাও। আমি ধ্যান করতে বসি, আর হঠাৎ করেই গতকালের চিন্তা আমার মনে আসতে শুরু করে, আগামীকাল নিয়ে চিন্তা, এমনকি অর্থহীন চিন্তাও। তাহলে এখন প্রশ্ন হলো, মন কি সত্যিই নিয়ন্ত্রণ করা যায়? উত্তর হলো হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে সম্ভব। মন এমন ড্রাগন নয় যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। এটা কেবল অভ্যেসের দাস। এটাকে শুধু সঠিক দিক নির্দেশনা, সঠিক মূল্যবোধ এবং সঠিক অভিজ্ঞতা দেওয়া প্রয়োজন, আর এটাই সংকল্প। শক্তি জাগ্রত করার পদ্ধতি। আজ আমরা মন জয় করার পঞ্চম পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা পদ্ধতিটি সম্পর্কে কথা বলছি। পঞ্চম পদ্ধতি হলো ইচ্ছাশক্তির শক্তি জাগ্রত করা। একটা ব্রত, একটা নিয়ম, একটা জয়। এবার মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি আপনার মনকে বশীভূত করতে চান, তাহলে প্রথমে নিজের কাছে প্রতিশ্রুতি রাখতে শিখুন। প্রতিবার যখন আপনি একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং তারপর পিছিয়ে যান, তখন আপনি কেবল পিছনে ফিরে তাকান না, আপনি আপনার আত্মসম্মান ভেঙে ফেলেন। এবং যখন আপনার আত্মসম্মান হ্রাস পায়, তখন আপনার মন বলে তুমি নিজের সাথে মিথ্যে বলছো, এখন তুমি মূল্যহীন। সমাধান কি? সহজ কিন্তু গভীর। প্রতি 7 দিন অন্তর একটি নিয়ম তৈরি করুন। এমন একটি সংকল্প যা একটু কঠিন কিন্তু বাস্তবায়নযোগ্য। যেমন সকাল 5টায় ঘুম থেকে ওঠা, অথবা সকাল 9টা পর্যন্ত আপনার মোবাইল ফোন স্পর্শ না করা, অথবা 7 দিন ধরে চিনি ছাড়া থাকা, অথবা প্রতিদিন 15 মিনিটের জন্য ব্যর্থ না হয়ে ধ্যান করা। একমাত্র শর্ত হল, কোনো পরিস্থিতিতেই এটি ভাঙবেন না। যাই ঘটুক না কেন, ঘুম, অলসতা, মেজাজের অভাব অথবা বাইরের শব্দ, আপনি নিয়ম ভাঙবেন না। এখন আপনি জিজ্ঞাসা করবেন, এত ছোট নিয়ম কি করবে? এটি কোনো নিয়ম নয়, এটি আপনার অভ্যন্তরীণ ইচ্ছাশক্তির প্রদীপ। প্রতিদিন যখন আপনি এটি পূরণ করেন, তখন আপনি আপনার মনে একটি বার্তা পাঠান, দেখুন আমি বলি এবং আমি করি, আমি যা করার জন্য নির্ধারিত করি তা করি। ধীরে ধীরে এই প্রদীপটি জ্বলে ওঠে এবং মনের দুর্বলতা অর্থাৎ অন্ধকার দূর হতে শুরু করে। আপনার মনোযোগ তীক্ষ্ণ হয়, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আপনি যা চান তার ওপর মনোনিবেশ করতে সক্ষম হন। এটি কেবল মনকেই নয়, শরীর এবং চরিত্রকেও প্রভাবিত করে। মন আর ঘুরে বেড়ায় না, এটি আদেশ পালন করে। আত্মনিয়ন্ত্রণ বিকাশ লাভ করে, ভিতরে তৃপ্তি এবং স্পষ্টতার অনুভূতি জাগে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আপনার কথাকে সম্মান করতে শেখেন। গৌতম বুদ্ধ বলেছিলেন, যে মনকে নিয়ন্ত্রণ করে সে 1000 যুদ্ধের বিজয়ীর চেয়েও বড় বিজয়ী। মনকে আয়ত্ত করার প্রথম ধাপ হল নিজের কাছে প্রতিশ্রুতি রাখা। মনোবিজ্ঞানীরাও আরও বলেন যে যখন আমরা ধারাবাহিকভাবে একটি সংকল্প পূরণ করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো হরমোন সক্রিয় হয়, যা মনোযোগ, মেজাজ এবং প্রেরণা বাড়ায়। এর অর্থ হল, যখন আপনি একটি ছোট ব্রতও পালন করেন, তখন আপনার মস্তিষ্ক আপনাকে পুরস্কৃত করে। ভালো, আর এই ইতিবাচক শক্তি আমাদের পরবর্তী নিয়ম মেনে চলতে সাহায্য করে। আরও একটা জিনিস বুঝুন, এটি কেবল 7 দিনের নিয়ম নয়, এটি একটি সংস্কার। সংস্কার তৈরি হয়, তারপর তারা প্রকৃতিতে পরিণত হয়, তারা আমাদের ভবিষ্যৎকে রূপ দেয়। তাই প্রতি সপ্তাহে নিজের মধ্যে একটি সংস্কার জাগ্রত করুন এবং দেখুন কিভাবে আপনার মন আপনার দাস হয়ে ওঠে, দাস নয়। এবং মনে রাখবেন, যে নিজের কাছে তার প্রতিশ্রুতি রাখে সে প্রকৃত বিজয়ী। এখন আপনার প্রথম সংকল্প সম্পর্কে চিন্তা করুন এবং আপনি কি এটি পূরণ করতে প্রস্তুত?
আপনার মন সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং সেখান থেকেই জীবনের আসল শক্তি শুরু হয়। জেগে উঠুন এবং এটি ধরে রাখুন। ধ্যান দিয়ে নয়, বরং দৃঢ় সংকল্প দিয়ে আপনার মনকে জয় করুন। এবং যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে, যদি এটি আপনার ভিতরে কোথাও আলোড়ন সৃষ্টি করে, তাহলে এটি একটি লক্ষণ যে আপনার মনকে জয় করার এবং আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার সময় এসেছে। তবে এটি কেবল শুরু। প্রতি সপ্তাহে আমরা আপনার জন্য এমন গভীর অন্তর্দৃষ্টি নিয়ে আসি, প্রাচীন জ্ঞান এবং আধুনিক মনোবিজ্ঞানের একটি দুর্দান্ত মিশ্রণ, এমন কিছু যা আপনার জীবনকে রূপান্তরিত করতে পারে। এটি আপনার ভিতরে লুকানো শক্তিকে জাগ্রত করতে পারে। তাহলে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাই করুন, কারণ পরবর্তী পদ্ধতিগুলি, পরবর্তী গোপনীয়তা এবং পরবর্তী রূপান্তর কেবল আপনার জন্য, যা আপনি মিস করতে চাইবেন না। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিচের কমেন্টে আমাদের জানান যে আপনি এই ভিডিও থেকে কি শিখেছেন এবং আপনার প্রথম সংকল্প কি হবে। আপনার নিজের চ্যানেল, যেখানে আমরা বাস্তব জীবনের রূপান্তর সম্পর্কে কথা বলি। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন এবং নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন। এখন প্রতিটি ভিডিওর সাথে আপনি একটি নতুন শুরু করবেন। পরবর্তী পদ্ধতিতে দেখা হবে মন জয় করার আরেকটি গোপন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জেগে উঠুন, শিখতে থাকুন এবং সংকল্পের পথে হাঁটতে থাকুন, কারণ পরিবর্তন ভিতর থেকে শুরু হয়, বাইরে থেকে নয়। ধন্যবাদ।